আজকে আমরা আলোচনা করব আইআরএফসি এত পড়ে গেল তার মূল কারণগুলি কি কি এবং এখন যে অবস্থা এসেছে এটা কি একটা গোল্ডেন অপরচুনিটি এবং দেখে মনে হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, কেন অপরচুনিটি, সেগুলি আমরা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে যেটা আমরা মেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটিভাবে আমরা আইআরএফসি আগে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সকালে একটা শর্টস দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। সেই শর্টসে বলে দিয়েছিলাম আজকে মার্কেট গ্যাপ আপ খুলবে এবং মার্কেট বেড়ে থাকবে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। নর্মালি চেষ্টা করি সকালের দিকে একটা নিউজ দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমাদের যে ভিডিওটিতে মেন ডিসকাশন হবে সেটা হচ্ছে যে কেন আইআরএফসি এত পড়ে গেল এবং তার সাথে সাথে আগামী দিনে এখন যে পজিশনে আছে আইআরএফসি সেটা কি একটা ভালো পজিশন দেখাচ্ছে বা আগামী দিনে একটা গ্লিটারিং মার্কেট আসছে আইআরএফসির জন্য, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে আলোচনাটা আমরা করব ফার্স্ট, যে আইআরএফসি এত পড়ে গেল কেন। আমরা রিসেন্টলি দেখেছি যে আপনারাও দেখেছেন আইআরএফসিতে একটা যেটা জুন 24 এবং জুন 25 এই দুটো ডেট যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন জুন 24 এবং 25-এ যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আইআরএফসির একটা ডিসইনভেস্টমেন্টের জন্য একটা নিউজ এসেছিল। এই 24 আর 25, 24 তারিখ ছিল যে ওএফএস বলি আমরা, অফার ফর সেল, এটা ছিল নন রিটেল ইনভেস্টারের জন্য 24 তারিখ, আর 25 তারিখ ছিল রিটেলারদের জন্য। এখানে কি ঘটেছিল, এখানে তখন আমি চার্টে দেখাবো একটু পরেই, তখন মার্কেট প্রায় 100 টাকার কাছে দাম চলছে। গভর্নমেন্ট বলল যে আমি ডাইভেস্টমেন্ট করব, ন্যাচারালি আমি স্টেক ছেড়ে দেবো। অর্থাৎ যেখানে গভর্নমেন্টের কাছে যে স্টেক ছিল সেই স্টেকটা 2%-এর মতো গভর্নমেন্ট ছেড়ে দিল। তার ফলে কি হলো, ছেড়ে দেওয়ার ফলে গভর্নমেন্টের স্টেক 2% পড়লো, সেটা এফআইআইডিআই কিনলো। কিন্তু প্রশ্ন যেটা মেন পড়ার কারণ কি, যে দেখা যাচ্ছে যে যখন চলছে 100 টাকা, 99 টাকার কাছাকাছি শেয়ারটার দাম আইআরএফসি, সেখানে 91 টাকায় গভর্নমেন্ট ওএফএস দিল, দ্যাট ইজ অফার ফর সেল। তো আলটিমেটলি কী হলো, যারা পেল ওএফএসে তারা 91 টাকা করে পেল, তখন শেয়ারটার দাম চলছে 99, 100। তো আলটিমেটলি একটা সেলিং প্রেশার আসবেই। যারা কিনেছে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টক, তো সেখানে একটা সেলিং প্রেশার আসবেই। যারা 100 থেকে বিক্রি করতে করতে তারা জানে একসময় এটা 91-এ চলে আসবে, যেহেতু গভর্নমেন্ট স্টেক ছেড়েছে 91 টাকায়। তো ওইখান থেকে একটা সেলিং প্রেশার এসে গেল। সেলিং প্রেশার আস্তে আস্তে কী হলো, আইআরএফসি শেয়ারটা কিন্তু চলে এলো 91 টাকায়। এটা একটা বড় পরিমাণ পড়লো। এখানে আমরা যদি দেখি, সেলার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফার ছিল 2% স্টেক ছাড়া হবে, ফ্লোর প্রাইস ছিল 91, ডিসকাউন্ট প্রাইস অ্যারাউন্ড 8%-এর মতো। 26 কোটি শেয়ার সেখানে ছেড়েছে গভর্নমেন্ট, 26 কোটি শেয়ার। তো আলটিমেটলি 26 কোটি শেয়ার যদি পাবলিক বা নন রিটেলের কাছে এসে যায়, গভর্নমেন্টের পাবলিকের কাছে যে শেয়ার আছে তারা তখন ভেবে নিল 91-এ এই প্রাইসটা এসে যাবে। সেখান থেকে একটা সেল চালু হলো, 5-6% এখানে একটা পড়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কেন পড়লো আইআরএফসি শেয়ার। এছাড়া আপনাদের আরও একটি জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে আমরা বুঝতে পারবো আইআরএফসি পড়ার মেন কারণ। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই আইআরএফসি দেখুন নেট ক্যাশ ফ্লোটা, এই নেট ক্যাশ ফ্লোটা কীভাবে কমে গেছে দেখুন। এখানে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, তার আগে সামান্য 140 মাইনাস ছিল, 60 প্লাস ছিল, খুব সামান্য পরিমাণ মাইনাস। এখানে দেখা যাচ্ছে ক্যাশ ফ্লোটা প্রচুর কমে গেল। এটা একটা মস্ত বড় পয়েন্ট, ক্যাশ ফ্লো কমে গেলে যেটা হয় কেমন। আর এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে একটা নর্মাল ব্যাপার তো আছেই। আমরা যদি দেখি চারটা দেখলে আমরা বুঝতে পারবো। এই আইআরএফসি চারটা দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই 24, 2023-এর জুলাই থেকে 2024-এর জুলাই, এখানে আমরা শেয়ারটাকে দেখতে পাচ্ছি
শেয়ারটা কি পরিমাণ বেড়েছে। এই 30-32 টাকা থেকে শেয়ারটা এক বছরে চলে গেছিলো 228-30 টাকার কাছে, অর্থাৎ 30 টাকার শেয়ারটা 228-30-এর কাছে চলে গেল। প্রায় তাহলে কত পার্সেন্ট বেড়ে গেল? এখানে আমরা একটা চার্টে দেখাচ্ছি 632% বেড়ে গেল এক বছরে একটা স্টক, এই আইআরএফসি। তাহলে অটোমেটিক্যালি এত ওভারবট হয়েছিল বা এত ওভার ভ্যালুড হয়ে গেছিলো স্টকটা, নর্মালি একটু পড়বে। তো সেই পড়াটার জন্য ধীরে ধীরে সবাই প্রফিট বুক করেছে। সেটা নর্মালভাবে পড়তে পড়তে দেখুন কোথায় এলো, এখন যেখানে চলছে 89 রুপিসের মতো। এই 89 রুপিস যেটা চলছে এখন দেখতে পাচ্ছি আমরা হাই থেকে 62%-এর মতো পড়েছে। এটা কীরকম? এই যেটা পড়েছে 2024 সাল থেকে জুলাইয়ের, এখন চলছে জুলাই শেষের দিকে, আলটিমেটলি তাহলে 24 থেকে জুলাই 26, এই 2 বছরে মাত্র 62% পড়েছে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, এক বছরে বাড়লো 600 থেকে 700%, আর 2 বছরে কমলো 62%। তো বাড়াটা এতটাই বেশি বেড়েছে যে জিপি ওয়েতে, তো জিওমেট্রিক প্রোগ্রেশনে প্রায় বেড়ে গেছে। সেই কারণে এটা স্থায়ীভাবে এটা পড়ার কথাই ছিল। এই মেন 3টি কারণের উপর বেশ করে আইআরএফসি পড়েছে। এবার যদি আমরা একটু চলে আসি যে আইআরএফসির আগামী দিনে কি হতে পারে। দেখুন, আইআরএফসি পড়লেও আইআরএফসি কি করে আইআরএফসি বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট কোম্পানি। এই গভর্নমেন্ট কোম্পানি কি করে? এটা একটা রাষ্ট্রায়ত্ত কোম্পানি। এরা মেন যে কাজগুলো করে সেটা হচ্ছে রেলওয়ের সম্পদ কেনা এবং লিজ দেওয়া, এবং ইন্ডিয়ান রেলওয়ের যত ইঞ্জিন, লোকোমোটিভ ইঞ্জিন, যাত্রীবাহী বগি, এই সমস্ত কিছু কিন্তু এরা নিজের টাকায় কেনে, এরপর সেগুলি ইন্ডিয়ান রেলকে লিজ বা ভাড়ায় দেয়। এই লিজের থেকে, এই ভাড়া থেকেই যেটা হয় আইআরএফসির মেন প্রধান ইনকাম। অর্থাৎ আইআরএফসি নিজের টাকায় অনেক কিছু জিনিস কিনে রেলের সম্পদ বা রেলকে সেগুলিকে আবার লিজ দেওয়া, এই লিজিং রেন্ট থেকে একটা ভালো ইনকাম আসে। এছাড়া এদের যে প্রজেক্ট ফিন্যান্সিং, এটা কি করে, নতুন রেল তৈরি করে, ডবল লাইনের কাজ করে, রেলের ইলেকট্রিফিকেশন করে, বড় বড় রেলওয়ে পরিকাঠামো প্রজেক্টের জন্য আইআরএফসি টাকা ধার দেয়। এরা অ্যাকচুয়ালি ফিন্যান্সের কাজ করে মেন। আমাদের কোম্পানির নামই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন। এরা মেনলি ফিন্যান্স করে, কিন্তু কোথায় ফিন্যান্স করে সেটা দেখার ব্যাপার। এরা কোনো প্রাইভেট জায়গায়, প্রাইভেট ইনস্টিটিউটে কোনো ফিন্যান্স করে না, সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটে ফিন্যান্স করে। অর্থাৎ গভর্নমেন্টের কোম্পানি বিভিন্ন জায়গা থেকে কম পরিমাণ ইন্টারেস্টে লোন নেয়, তারপরে গভর্নমেন্টকে সেই লোন আবার দেয়। লোন নিচ্ছে ডিফারেন্ট প্লেসেস থেকে, ডিফারেন্ট সোর্স থেকে, সেটা প্রাইভেট হোক যাই হোক, কিন্তু লোনটা দিচ্ছে কোথায়? গভর্নমেন্টকে অনলি। এখানে টাকা মারা যাওয়ার কোনো ভয় নেই, হয়তো লেট হতে পারে। তো তার ফলে কি হয়, এই যে প্রজেক্ট ফিন্যান্সিং, এখানে আইআরএফসি টাকা ধার দিচ্ছে। এছাড়াও এরা কি করে, ক্যাপিটাল মোবিলাইজেশন, সেটা কি করে যে কম সুদে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা তুলে, এবং সেই টাকা দিয়ে রেলের উন্নতিতে এটা ব্যবহার হয়। এই যে বন্ডস থেকে এটা হয়, যার ফলে কি হয়, তো সেই বন্ডস থেকে, বন্ডস ছেড়ে একটা ভালো টাকা আসে, এবং সেটা মিনিমাম একটা ইন্টারেস্টে, এবং সেই সেটাকে বেশি করে ইন্টারেস্ট রেটে ধার দেওয়া হয় গভর্নমেন্টকে। এছাড়া এই কোম্পানি আর কি করে, রেল সংস্থাকে লোন দেওয়া ছাড়া, ইন্ডিয়ান রেলওয়ে ছাড়াও রেলের সাথে যুক্ত অন্যান্য যে গভর্নমেন্ট সংস্থা, কিন্তু যেমন আরভিএনএল, রেলটেল, কোঙ্কণ রেলওয়ে, এদেরকে সমস্ত ধার দেয়। যার ফলে এর ফলে কি হয়, এদের টাকা পেতে কোনো দেরি হলেও টাকা পাওয়ার কোনো ভয় থাকে না, কোনো ডেট থাকে না। সেই কারণে টোটাল টাকাটাই তারা এটা কালেকশন করতে পারে। এদের ফিউচার গ্রোথ খুবই ভালো। এরা আরও বিভিন্ন জায়গায় কাজ করে, মেট্রো রেল ও লজিস্টিক্স, এছাড়া বন্দর ও বিদ্যুৎ ক্ষেত্র, বিভিন্ন জায়গায় কাজ করে। সেই আইআরএফসি একটা ব্যবসার বহুমুখীকরণ, এদের প্রচুর ডাইভার্সিফিকেশন বিজনেস আছে। তো আলটিমেটলি সে আইআরএফসি 2% স্টেক ছেড়েছে ঠিকই, কিন্তু আইআরএফসির ব্যবসাতে তো কোনো ক্ষতি হয়নি, ফান্ডামেন্টাল স্ট্রাকচারে কোনো প্রবলেম হয়নি। বরঞ্চ যদি আপনাদের দেখে আপনারা বুঝতে পারবেন আইআরএফসির কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে, প্রফিট বাড়ছে, এবং এফআইআর ডিআরও ইনভেস্টমেন্ট বেড়েছে। সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো
সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি দেখে নিই, দেখুন যে এই যে 2% স্টেক ছাড়লো প্রমোটার, সেটা কে কিনলো? সেটা এফআই কিনলো 1.16 থেকে 1.17 হলো, ডিআই কিনলো 2.89 থেকে 3.98। সেই 2% স্টেক মোস্টলি এফআই ডিআই কিনে নিল, এটা একটা প্লাস পয়েন্ট। এছাড়া আমরা যদি দেখি এর যদি প্রফিট গ্রোথটা দেখি, তো প্রফিট গ্রোথ দেখলে আমরা বুঝতে পারবো প্রফিট অ্যান্ড লসটা। সেটা দেখুন, প্রফিট অ্যান্ড লসে আমরা দেখতে পাচ্ছি এই আইআরএফসি দেখুন 6th, এই কালামটা দেখুন 6337, তারপরে 6412, 6502, 7009, প্রত্যেকটা ইয়ারে আইআরএফসি কিন্তু ধীরে ধীরে প্রফিট বাড়িয়ে চলেছে। তো আশা করা যায় যে এই যে লেভেলটা আছে এখন, এটা একটা সাপোর্ট জোনের কাছাকাছি আছে। এই জায়গা থেকে আগামী ভবিষ্যতে একটা লং টার্মে এই শেয়ারটা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো আইআরএফসি সম্বন্ধে সব কিছু বললাম, কেন পড়লো এবং এর ফিউচার কি। আশা করা যাচ্ছে এটা আগামী দিনে বেশ ভালোই হবে। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আপনারা আপনাদের অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করে শেয়ার কিনবেন। এটা আমি কেনার জন্য কাউকে বলছি না, এটা আমি একটা অ্যানালিসিস দেখালাম। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি বলে দেবো। তার আগে আপনারা জানেন 16th আগস্ট একটি ব্যাচ চালু হবে, দ্যাট ইজ অফলাইন ক্লাস। আরেকটি ব্যাচ চালু হবে, সেটা হচ্ছে 2nd সেপ্টেম্বর অনলাইন ক্লাস। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়। বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স হলো। 1 নম্বর হলো ইন্ট্রাডে, 2 নম্বর সুইং, 3 নম্বর ফিউচার অ্যান্ড অপশান। এই ফিউচার অ্যান্ড অপশানে যদি ডিসিপ্লিন ট্রেডার হন, ভালো করে কাজ শিখতে পারেন, সেটা একটু কিছুটা টাইম নেয় শিখতে গেলে। সেগুলো যদি শেখা থাকে, তাহলে আমাদের যে স্টক সিলেকশন ফর্মুলা, সেই স্টক সিলেকশন ফর্মুলা থেকে আপনি যে স্টকগুলো পাবেন ডেলি, সেগুলো যদি আপনি ভালো করে কাজ করেন, প্রত্যেক দিন একটা আর্নিং করা যায়। বাট শুড বি এ ডিসিপ্লিন ইনভেস্টার, সেটা খেয়াল রাখতে হবে। কেননা অপশানে 95% লোক লস করে। সব কিছু জেনে, সমস্ত কিছু বুঝে, চার্ট টেকনিক সমস্ত কিছু প্যাটার্ন বুঝে, প্রাইস অ্যাকশন দেখে তারপরে আপনাকে এই কাজগুলি করতে হবে। যাই হোক, যারা ইন্টারেস্টেড এরকম করছে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। মিলন মাইতি জানতে চান র্যামকো সিস্টেমের সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম হবে। সাপোর্ট হবে 562, রেজিস্ট্যান্স হবে 664। তাপস কুমার চৌধুরী জানতে চান গোল্ড বীজ কোন প্রাইসে কেনা যেতে পারে, 113 এরকম জায়গায়। রতন মানি জানতে চান ইয়েস ব্যাংকের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে। 21 টাকা 42 পয়সা একটা সাপোর্ট জোন আছে এবং 24 টাকার কাছে একটা রেজিস্ট্যান্স আছে। অলোক মণ্ডল জানতে চেয়েছেন এবং সুমন জানতে চেয়েছেন গ্রু 215 করে কেনা আছে, এখন কি করা উচিত। এখন যেখানে দাম চলছে 1 বছরের জন্য ধরে রাখা যাবে, নিঃসন্দেহে ধরে রাখতে পারেন। এটা আশা করা যায় আগামী দিনে ভালোই হবে। অশোক কুমার জানতে চেয়েছেন এইচসিএল টেকনোলজির রেজিস্ট্যান্স কত হবে, 1500-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স থাকবে। রবিচন্দ্র জানতে চেয়েছেন হ্যাল এবং এনবিসিসির রেজিস্ট্যান্স লেভেল কী হবে। হ্যালের রেজিস্ট্যান্স লেভেল হবে 4800, এনবিসিসি হবে 100-র মতো। শম্পা মণ্ডল জানতে চেয়েছেন সিজি পাওয়ার কত এলে বাই করা যাবে, 807-এর লেভেলটা একটু ফলো করুন যদি আসে। সন্দীপ ঘোষ জানতে চেয়েছেন ট্রাইডেন্টের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কীরকম। এটা 2905-এর কাছে একটা সাপোর্ট থাকবে, 3080-র কাছে রেজিস্ট্যান্স থাকবে। স্বপন পাল জানতে চেয়েছেন এমটিআর টেকনোলজির সাপোর্ট লেভেল 4770। কমলেশ ভট্টাচার্য এবং নবকুমার দে জানতে চেয়েছেন ওপেন হাই ওপেন লো স্টকটি কিভাবে সিলেক্ট করব। ওপেন হাই ওপেন লো এগুলি স্ক্যানার থেকে পাওয়া যায় এবং সেখানে ডিফারেন্ট কমেন্ট দিয়ে রাখতে হয়। সেই কমেন্টগুলি জানতে হবে কিভাবে ওপেন লো ওপেন হাই তৈরি করা হয়। এগুলো স্টক সিলেকশন ফর্মুলা তৈরি করতে হয়, যেগুলো আমরা ক্লাসে শিখিয়ে দিই। আর এগুলো আপনি অন্য কারো কাছে শিখে নিতে পারেন বা নিজেই একটু রিসার্চ করলে দেখবেন, বিভিন্ন ইউটিউব ঘাঁটলে বা বিভিন্ন জায়গা থেকে শিখতে পারেন। যদি না শিখতে পারেন তখন যেভাবে হোক আপনাকে শিখতে হবে, এগুলি জানতে পারলে খুব সুবিধা হয়। কার্তিক রানা জানতে চেয়েছেন গেলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 166 সাপোর্ট থাকছে, 186 রেজিস্ট্যান্স থাকবে। তো যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। আর যারা ক্লাস করতে চান 16th আগস্ট এবং 2nd সেপ্টেম্বর, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।